প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একটি ভিডিও সেশন। তোমাদের নতুন কারিকুলামের নবম এবং দশম শ্রেণীর জন্য অনুক্রম এবং ধারা, অনুক্রম ও ধারা তোমার 2024 সালের নতুন কারিকুলামের দ্বিতীয় অভিজ্ঞতা থেকে। এখানে 5টি পিআই রয়েছে এবং একক যোগ্যতা রয়েছে 2টি। আমাদের এই অধ্যায়টি শেষ হলে এই 2টি একক যোগ্যতা আমরা শেষ করতে পারব, মাধ্যমে ক্লাস নেব। তো প্রথম আমাদের এই অভিজ্ঞতায় যে প্রেক্ষাপট এবং সক্রিয় পরীক্ষণ দেওয়া আছে, আমরা সেটাতে না গিয়ে আমরা 32 পৃষ্ঠা থেকে শুরু করব, যেখানে লেখা আছে যে স্বাভাবিক সংখ্যার অনুক্রম। অনুক্রম কি? অনুক্রমের সংজ্ঞাটা বলছে স্বাভাবিক সংখ্যার সেটের সাথে স্বাভাবিক সংখ্যার সাথে অন্য একটি সংগ্রহকে সংগ্রহকে অনুক্রম বলে, বা সংগ্রহের সম্পর্ককে অনুক্রম বলে। তাহলে অনুক্রমের সংখ্যাটা বলছে স্বাভাবিক সংখ্যা n, যেটা 1 2 3 4 5 6 ডট 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 বোঝায়। এই স্বাভাবিক সংখ্যার সাথে সম্পর্কিত যে কোনো সিকোয়েন্সকে বা যে কোনো সম্পর্ককে আমরা অনুক্রম বলবো। যেমন জোড় সংখ্যা 2 4 6 8 10 12, এটা হলো জোড় সংখ্যার অনুক্রম। বিজোড় সংখ্যা 1 3 5 7 8 1 3 5 7 9 তারপরে 11 এরকম আসতে থাকবে। অর্থাৎ একটা পদ আরেকটা পদের সাথে যে আসবে তার একটা নির্দিষ্ট সম্পর্ক থাকবে। এই নির্দিষ্ট সম্পর্কটা যদি থাকে তাহলে আমরা তাকে অনুক্রম বলবো। তো আমরা যে কাজটা করব তা হচ্ছে, এখানে কিছু অনুক্রমের সংজ্ঞা আছে। তো তোমরা কি অনুক্রমটা বুঝছো? আমি আরেকবার বুঝাচ্ছি। স্বাভাবিক সংখ্যার সেটের সাথে অন্য একটি সংগ্রহের সম্পর্ককে অনুক্রম বলে। অর্থাৎ স্বাভাবিক সংখ্যা n 1 2 3 4 5 6 7 এর সাথে অন্য সম্পর্ক 2 6 8 10, এই যে পদগুলো আসতেছে কমা দিয়ে একটার পর একটা, এইভাবে আসতে থাকলে আমরা এদেরকে অনুক্রম বলবো। অর্থাৎ দ্বিতীয় পদটি কিভাবে আসলো, প্রথম পদের মধ্যে একটা সম্পর্ক থাকবে, সেই সম্পর্কটা আবার স্বাভাবিক সংখ্যার মধ্য থেকে বিদ্যমান থাকবে, তাহলে তাকে আমরা অনুক্রম বলবো। স্বাভাবিকভাবে অনুক্রমের সংখ্যাটা এটা তোমাদের নতুন কারিকুলামে এসেছে। তো এখানে কিছু অনুক্রমের উদাহরণ দেওয়া আছে। উদাহরণ 1-এ বলা আছে যে ধ্রুব অনুক্রম। 2 নম্বর হচ্ছে পর্যায়ক্রমিক অনুক্রম। 3 নম্বর বলছে যে ত্রিভুজ অনুক্রম। 4 নম্বর বলছে বর্গ অনুক্রম। এই 4টা জিনিস আমাদেরকে বুঝতে হবে। প্রথম হলো ত্রিভুজ অনুক্রম, ধ্রুব অনুক্রম, তারপর পর্যায়ক্রমিক অনুক্রম, তারপর ত্রিভুজ অনুক্রম, তারপর হচ্ছে বর্গ অনুক্রম। এই 4টা জিনিস আমাদের জানতে হবে। অর্থাৎ এই 4টা যোগ্যতা 1-এ আমাদের বলা আছে যে এই জ্ঞানটা তোমাদেরকে আসতে হবে। তো সেজন্য আমাদের আমি এই যোগ্যতাগুলো পরে বলবো। ধ্রুব অনুক্রম এবং পর্যায়ক্রমিক অনুক্রম, ত্রিভুজ অনুক্রম, বর্গ অনুক্রম এগুলো বোঝায়। তারপর আমরা অধ্যায় শেষে এই পিআই এবং একক যোগ্যতা 2টি কোথায় কিভাবে অর্জিত হবে আমরা আলোচনা করব। তো প্রথম আমি বলতেছি স্বাভাবিক সংখ্যার সেটের সাথে অন্য একটি সেটের সম্পর্ককে অনুক্রম বলে। তা আমি বললাম তোমাদেরকে যে নির্দিষ্ট কোনো পদ একটার পর একটা যদি আসেন, আগের পদের সাথে পরের পদের সম্পর্ক একটা নির্দিষ্ট করে থাকে, তাহলে তাকে অনুক্রম বলবো। তো এই 4 ধরনের অনুক্রম তোমাদের বইয়ে আলোচনা করা আছে 32-33 পৃষ্ঠায়। প্রথমে বলবো আমরা ধ্রুব অনুক্রম। তো ধ্রুব অনুক্রমটা কি? ধ্রুব অনুক্রম হচ্ছে যে অনুক্রমের প্রতিটি পদ একই। মনে করো 2 2 2 3 3 3 2 2 2 এরকম আসতে থাকবে, আবার 3 3 3 3 এরকম আসতে থাকবে, অথবা 5 5 5 এরকম আসতে থাকবে। এগুলো হচ্ছে ধ্রুব অনুক্রম। অর্থাৎ প্রতিটি পদ একই, কমা দিয়ে থাকবে, ধ্রুব অনুক্রম।
আর এনতম পদও এই প্রতিটি পদেই হবে ধ্রুব অনুক্রমে, কোনো চেঞ্জ হবে না, একই থাকবে, এখানে তো ডট ডট থাকে। আর পর্যায়ক্রমিক অনুক্রমটা হচ্ছে নির্দিষ্ট পর্যায় পরপর 2 -2 2 -2 এরকম আসতে থাকবে। তাহলে এইরকম একটা নির্দিষ্ট পর্যায় পরপর একই পদ ঘুরে ঘুরে আসবে, তাহলে পর্যায়ক্রমিক অনুক্রম বলবে। অথবা -2 2 -2 2 আবার -2 2 এরকম করে আসতে থাকবে, এটা পর্যায়ক্রমিক অনুক্রম। তবে এর সাধারণ পদ বা এনতম পদটা, এই সাধারণ পদ বা এনতম পদ হচ্ছে এমন যে প্রতি পদের জন্য এটা 1 নম্বর পদ, এটা 2 নম্বর পদ, এটা 3 নম্বর পদ, এটা 4 নম্বর পদ। এই যে প্রতিটি পদের জন্য আমাদের পদের পজিশন 1 2 3 4, এগুলো এন এর মান আমরা প্রথম পদের জন্য 1, দ্বিতীয় পদের জন্য 2, তৃতীয় পদের জন্য 3, চতুর্থ পদের জন্য 4 ব্যবহার করে আমরা এই মানগুলো বের করতে পারবো। তো এই এই যে পদটা আমি এভাবে লিখবো, এটার নাম হলো সাধারণ পদ। তো এই সাধারণ পদ বের করার জন্য আমাদের যেমন জোড় সংখ্যা সাধারণ পদ 2n, বিজোড় সংখ্যা সাধারণ পদ 2n - 1, বর্গ সংখ্যা সাধারণ পদ n², এইরকম যেই পদগুলোকে আমরা সাধারণ পদ বলবো সেই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। তো পর্যায়ক্রমিক অনুক্রম বোঝানোর জন্য এই সাধারণ পদের সঙ্গে যদি দ্বিতীয় পদ থেকে মাইনাস হয়, আচ্ছা ধ্রুব অনুক্রম তো তোমরা বুঝছো যে প্রতিটি পদ একই আসবে, খুবই সহজ। এই 33 পৃষ্ঠায় একটা একক কাজ দেওয়া আছে যে 3টি ধ্রুব অনুক্রম লিখো, এরকম 3টি উদাহরণ লিখলেই 33 পৃষ্ঠার একক কাজটি হয়ে যাবে। এখন যে সমস্যা সেটা হলো পর্যায়ক্রমিক অনুক্রমে সাধারণ পদ লেখার নিয়ম, এটা তোমাদের মনে রাখতে হবে। পর্যায়ক্রমিক অনুক্রম মনে করো 2, -2 2, -2 এরকম যদি আসতে থাকে, তাহলে এর সাধারণ পদ লেখার সময় যদি দ্বিতীয় পদ থেকে মাইনাস আসে, তাহলে -1 এর উপর পাওয়ার নিতে হবে। দ্বিতীয় পদ থেকে যদি মাইনাস আসে n+1 × 2 লিখতে হবে, কারণ প্রতি পদে 2 করে আসবে, এটা চেঞ্জ হবে না। প্রথম পদের জন্য n এর মান 1 বসাও, 1 বসালে -1 এর উপর পাওয়ার 1+1 × 2 মানে -1 এর উপর স্কয়ার × 2, -1 এর উপর স্কয়ার করলে +1 × 2 মানে 2 হবে। তাহলে প্রথম পদের জন্য এটা 2 আসবে, দ্বিতীয় পদের জন্য -1 এর উপর পাওয়ার 2 + 1 × 2, n এর মান দ্বিতীয় পদের জন্য 2 বসালে এটা 3, -1 এর উপর 2 + 1 মানে 3, 3 মানে -2, অর্থাৎ 3 মানে -1 এর উপর পাওয়ার 3 মানে 3টা মাইনাস গুণ করলে মাইনাস হবে, আর 2 এর সাথে গুণ করলে -2, দ্বিতীয় পদ -2। তাহলে এভাবে আমাদেরকে সাধারণ পদটা লিখতে হবে। তাহলে এটা মনে রাখা অথবা একটু তোমরা প্রয়োগ করলে দেখতে পাচ্ছ যে এরকম যদি দ্বিতীয় পদ থেকে মাইনাস আসে, তাহলে সাধারণ পদ হবে -1 এর উপর পাওয়ার n+1 × 2। কিন্তু যদি অনুক্রমটা এরকম থাকে, প্রথম পদ থেকেই মাইনাস আসে, -2 1 2 আবার -2 আবার +2 এরকম যদি থাকে, তাহলে সাধারণ পদ হবে -1 এর উপর পাওয়ার n × 2, -1 এর উপর পাওয়ার n × 2 সাধারণ পদ। দ্বিতীয় পদ থেকে -2 2 -2 2 এরকম যদি থাকে, তাহলে সাধারণ পদ হবে -1 এর উপর পাওয়ার n × 2। এটার কারণটা হচ্ছে যে আমি যদি এটা এখন পরীক্ষা করে দেখি, প্রথম পদের জন্য 1 তাহলে মাইনাস আসবে, দ্বিতীয় পদের জন্য 2 হলে -1 এর উপর স্কয়ার করলে +2 হবে, আবার তৃতীয় পদের জন্য n এর মান 3 বসালে -2 আসবে। তাহলে আমরা এখানে দেখতেছি প্রথম থেকে যদি মাইনাস আসে প্রথম পদে, তাহলে সাধারণ পদ লেখার সময় আমরা লিখব -1 এর উপর পাওয়ার n, আর দ্বিতীয় পদ থেকে যদি মাইনাস আসে তাহলে সাধারণ পদ লেখার সময় লিখব -1 এর উপর পাওয়ার n+1 ইনটু যেহেতু প্রতি পদ 2 আসতেছে 2। তাহলে এইটা হলো পর্যায়ক্রমিক অনুক্রমের সাধারণ পদ লেখার নিয়ম, আর এভাবে পর্যায়ক্রমিক অনুক্রম আসে। এরপর আমরা দেখব হচ্ছে ত্রিভুজ অনুক্রম। ত্রিভুজ অনুক্রমের জন্য আসলে এখানে একটা কাহিনী হচ্ছে যে তোমরা এই বিষয়টা আমি প্রথম থেকে আলোচনা করি, তাহলে তোমরা বুঝতে পারবে ত্রিভুজ অনুক্রম জিনিসটা আসলে কি। তোমরা হয়তো এই বীজগণিতের কিছু সূত্র ক্লাস 8 এবং 7 এ শিখে এসেছো যে a + b তার উপর পাওয়ার 0 হলে 1 হয়, আবার a + b তার উপর পাওয়ার 1 হলে a + b হয়, আবার a + b তার উপর হোল স্কয়ার করলে সূত্র হলো a² + 2ab + b² হয়। আবার a + b হোল কিউব যদি করি, তাহলে সূত্র হলো a³ + 3a²b + 3ab² প্লাস হলো b³ তোমরা এই সবগুলো লিখো 1, তারপরে এখানকার সবগুলো লিখো a এবং b এর 1 1, এখানকার সবগুলো লিখো 1 2 1, এখানকার সবগুলো লিখো 1 3 3 1। তাহলে এই 1 2 3 4 নম্বর পদের জন্য আমাদের আসতেছে প্রথমে 4টি পদ। আমরা যদি এগুলো প্রত্যেকটা সংখ্যাকে ডট ধরি, আসলে আমি এগুলো শুধু সহগগুলো লিখেছি, 1 a³ এর সহগ 1, a² + b সহগ 3,
এ প্লাস বি স্কোয়ারের সহগ হলো 3 আর হচ্ছে বি কিউবের সহগ 1। আবার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস 2ab এর সহগ হলো 1 to 1। এটা যেভাবে আসে এটার নাম হলো প্যাসকেলের ত্রিভুজ সূত্র। এই ত্রিভুজ সূত্রগুলো দ্বারা গঠিত হবে ডট দিয়ে এবং কয়টি ডট বসে, এটা হলো প্রথম পদের জন্য 1, দ্বিতীয় পদের জন্য 2 সারি, তৃতীয় পদের জন্য আমরা লিখব 3 সারি, চতুর্থ পদের জন্য আমরা লিখব 4টা করে সারি। তাহলে আমরা এভাবে যদি ডট দেই, দেখো প্রথম পদের জন্য আমরা লিখব প্রথম পদের জন্য আমরা লিখতেছি একটা ডট দিয়ে ত্রিভুজ গঠন করব। দ্বিতীয় পদের জন্য আমরা ডট ব্যবহার করব হচ্ছে 2টা, তারপর উপরে একটা। তৃতীয় পদের জন্য আমরা ডট ব্যবহার করব 3টা, 1টা 2টা 3টা, তারপর 2টা, তারপর একটা। চতুর্থ পদের জন্য আমরা ডট ব্যবহার করব 4টা, 1টা 2টা 3টা 4টা, 1 2 3 1 2 1। অর্থাৎ এই দুইটি ডটের মাঝে একটা, এই দুটি ডটের মাঝে একটা, এই দুটি ডটের মাঝে একটা। তাহলে প্রথমে হলো 1টি, তারপর 3টি, তারপর হলো 6টি, তারপরে হচ্ছে হলো 10টি। 1 2 3 4 5 6 7 8 9 10টি। তাহলে 10টি, তাহলে 10টি ডট রয়েছে। তাহলে ত্রিভুজ অনুক্রম যদি আমরা লিখি, তাহলে ত্রিভুজ অনুক্রমটা এরকম আমরা লিখতে পারবো যে ত্রিভুজ অনুক্রমটা তাহলে আমরা এভাবে লিখতে পারবো ত্রিভুজ অনুক্রমটি আমরা এভাবে লিখতে পারবো যে 1 3 তারপরে 6 তারপরে 10। তোমরা একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এখানে ছিল 1 তারপর 2, এখানে 1 2 3, এখানে 1 2 3 4। এই স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফলই হচ্ছে ত্রিভুজ অনুক্রমের সংখ্যা। এই স্বাভাবিকগুলোর যোগফলই হলো ত্রিভুজ অনুক্রমের সংখ্যা। এই স্বাভাবিকগুলোর যোগফলই হলো ত্রিভুজ অনুক্রমের সংখ্যা এবং পদ যত প্লাস পদ তত। তাহলে আমাদের এই স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র ছিল n × n + 1/2। ক্লাস 8 অনুক্রমে তোমরা অর্থাৎ প্রথমে প্যাটার্নে করে এসেছিলে যে n × n + 1/2 হলো স্বাভাবিক সংখ্যা। এখন যদি তুমি পদগুলো লিখো, যত নাম্বার পদ, যেমন 4 নাম্বার পদ n এর মান 4 বসাও, তুমি 10 পাবে। এই 4 নাম্বার পদের জন্য ত্রিভুজ অনুক্রমের সংখ্যা হলো 4 × 4 + 1/2। তাহলে এটা কাটলে 2, 4 এর একে 5 আর 2 গুণ করলে 10 হবে। তাহলে আমরা সূত্রটা পাচ্ছি ত্রিভুজ অনুক্রমের সাধারণ পদ, ত্রিভুজ অনুক্রমের সাধারণ পদ বা n তম পদ আমরা বলতে পারবো। n তম পদ হলো n × n + 1/2। n এর মান বসালে আমরা ত্রিভুজ অনুক্রমের সংখ্যাগুলো পাবো। তাই প্রথম পদের জন্য 1 3 6 10। এখন যদি আমাদেরকে দশম পদ বলে, দশম ত্রিভুজ অনুক্রমের পদটি কত, তাহলে আমরা এভাবে বের করতে পারবো দশমের জন্য। তাহলে অতএব দশমতম পদ 10 + 10 + 1/2, অর্থাৎ এটাতে ভাগ করলে 5 আর গুণন হলো 11, 5 11 55টি। তাহলে দশম অনুক্রমের ত্রিভুজ অনুক্রমের দশম পদ হবে 55। এভাবে তোমরা সহজেই এই ত্রিভুজ অনুক্রমের সংখ্যাগুলো পাবে। তাহলে ত্রিভুজ তৈরি করতে হলে এটা দ্বিপদী বিস্তৃতির প্যাসকেলের ত্রিভুজের প্যাটার্ন থেকে আসলে এই ত্রিভুজ অনুক্রমটি চিন্তা করা হয়েছে। এই ত্রিভুজ অনুক্রমের ডটগুলো ওই প্যাসকেলের ত্রিভুজ সূত্র থেকে এসেছে। একটা দিয়ে একটা ত্রিভুজ, তারপরে এভাবে 2 3টা দিয়ে, তারপরে আবার 6টা দিয়ে, 1 2 3 4 5 6টা দিয়ে, এভাবে আমাদের ডটগুলো এসেছে। আর ত্রিভুজ অনুক্রমের n তম পদ এখান থেকে এভাবে নির্ণয় করা যায়। তোমরা এইটা মনে রাখতে হবে যে n তম পদ ত্রিভুজ অনুক্রমের n × n + 1/2 স্বাভাবিক সংখ্যা। এখন যত নম্বর ত্রিভুজ অনুক্রম বলবে তত নম্বর পদটা বের করতে পারবে। আশা করি তোমরা এগুলো প্র্যাকটিস করো, তাহলে সহজেই বুঝতে পারবে। এখন শোনো, তোমাদের আসতেছে বর্গ অনুক্রম। বর্গ অনুক্রম জিনিসটা কি? বর্গ অনুক্রম হচ্ছে বর্গ সংখ্যা। মনে করো 1, তারপরে 4, স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি হলো 4, তারপরে কত 3 এর হলো 9, 1 2 3 1 2 3 1 2 3 9, 4 এর হচ্ছে 16, 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4, এরকম 5 এ 25, এটা 1, তারপর 4, তারপর 9, তারপর 16, তারপর 25, তারপর 36, তারপর 49। এই অনুক্রম যদি আমরা গঠন করি, এই অনুক্রমগুলো হলো বর্গ অনুক্রম। এই 4 ধরনের অনুক্রম তোমাদের দেওয়া আছে। আমরা
এই 4 ধরনের বিশেষ অনুক্রমের পর আমরা আদর্শ গঠন বিশিষ্ট কিছু অনুক্রমের ক্লাসিফিকেশন দেখব। তো প্রথম অনুক্রম তোমাদের এই কাজটি করার পর উদাহরণ 1 দিয়ে দিছে যে একক কাজ বলছে যে অনুক্রমটি লেখো এবং বর্গের সাহায্যে চিহ্নিত করো। এটা 33 পৃষ্ঠায়, এটা বর্গ অনুক্রমটা তোমাদের লিখতে বলছে। আশা করি তোমরা এই কাজটা করতে পারবে। উদাহরণ 4 বলছে যে n তম পদ একটি বিজোড় অনুক্রম। আবার বলছে অনুক্রমটির n তম পদ বের করতে বলছে। তোমাদের এই জোড়ায় কাজটা করতে হবে। আমি একটা করে দেখাচ্ছি যে সাধারণ পদ নির্ণয়। ক নাম্বার 3, 6, 9, দিয়ে সাধারণ পদ। তাহলে এটা হলো 3 এর গুণিতক। তোমাদের যেহেতু এখনো সূত্র বোঝানো হয়নি, আসেনি, এখনো শেখানো হয়নি, তাই তোমাদেরকে এই অনুক্রমটা এভাবে করতে হবে যে তৃতীয় পদ অর্থাৎ এটা 3 এর গুণিতক। তাহলে সাধারণ আমরা লিখব সাধারণ পদ সমান হলো 3n। এটা কোনো সূত্র ছাড়াই আমরা এটা করতে পারবো। সাধারণ পদ 3n দেখে আমরা বুঝতেছি এটা 3 এর গুণিতক, তাই সাধারণ পদ 3n। আর পরেরটা 2 নম্বর দেওয়া আছে, 1 নম্বর 2 নম্বর দেওয়া আছে 5 - 25 125, তারপর হচ্ছে -625। তো এইটা আমাদের স্বাভাবিকভাবে 5 এর উপর 1 -5 এর উপর স্কয়ার 5 এর উপর কিউব আবার 5 এর উপর পাওয়ার 4 -5 এর উপর পাওয়ার 4 ... তাহলে এর সাধারণ পদ দ্বিতীয় পদ থেকে মাইনাস, আমরা পর্যায়বৃত্ত অনুক্রমে যে শিখলাম দ্বিতীয় পদ থেকে মাইনাস হলে সাধারণ পদ কি হবে? সাধারণ পদ হবে -1 এর উপর পাওয়ার n+1 আর এখানে 5 এর উপর পাওয়ার 1 2 3 4, তাই n দিলেই হয়ে যাবে সাধারণ পদ। এভাবে তোমাদের চিন্তন দক্ষতা থেকে তৈরি করতে হবে। 4 নম্বর প্রশ্নটা ভুল রয়েছে। 4 নম্বর প্রশ্নটা দেওয়া আছে যে 1/2 1/2 এর উপর স্কয়ার 1/2 এর উপর কিউব 1/2, 1/2 এর উপর স্কয়ার 1/2 এর উপর কিউব 1/2 এর উপর 4 এরকম হবে। এটা 4 দেওয়া আছে, 1 হবে, ঠিক করে দিয়েছে মাউসি থেকে। তো এই সাধারণ পদ হবে 1/2 টু দি পাওয়ার n। অ্যান্সার, এটাও অ্যান্সার 4 নম্বর পদ। এখন তোমাদের কিছু সাধারণ পদ দেওয়া আছে, এইভাবে করতে হবে আর কি। তোমাদের জোড়ায় কাজগুলো টিচার ক্লাসে করাবে, তোমাদেরকে অবশ্যই এগুলো করতে হবে, জমা দিতে হবে, অথবা অ্যাসাইনমেন্ট হিসেবেও জমা দিতে হবে। তো খ নম্বর দেখো, তোমাদের ক্ষয়ের 3 নম্বরটা আমি বোঝাচ্ছি। এখানে সাধারণ পদ দেওয়াই আছে, সাধারণ পদ আছে -1 এর উপর পাওয়ার n-1 n/2n+1। অনুক্রমটি কত? তুমি একবারও লিখতে পারো অথবা এভাবে লিখতে পারো। প্রথম n সমান 1 হলে এত ডিটেলস না লিখলেও হবে। প্রথম পদ সমান -1 এর উপর পাওয়ার 1-1 ইন্টু 1/2 ইন্টু 1+1। আমরা একবার হিসাব করব, এখানে 2 1 মানে 3, আর -1 কার উপর পাওয়ার 0 হলে প্লাস হয়ে যায় 1/3 হবে। আবার n সমান 2 হলে দ্বিতীয় পদ একবার হিসাব করে লিখলেও হবে, ধারা আকারে লিখলেও হবে। -1 এর উপর পাওয়ার 2 - 1 1/2 ইন্টু 2+1, সরি 2 2 4 আর 1 5 1/5 হবে। আবার এখানে n সমান 3 হলে তৃতীয় পদ সমান সমান -1 এর উপর পাওয়ার 3 - 1 1/, এখানে 2 ইন্টু 3+1, 3 2 6 রেখে 7 হবে। আর এখানে প্লাস হবে, যেহেতু 3 থেকে 1 বের করলে 2 হয়, আর -1 এর উপর স্কয়ার করলে +1 হয়, তাই 1/, এখানে 3 2 6 রেখে 7 হবে। তাহলে অনুক্রমটি আমরা লিখতে পারবো এভাবে, ... এরকম আসতে থাকবে, আমরা যতগুলো পদ ইচ্ছা নির্ণয় করতে পারবো। তো এখন আমরা লিখব যে অনুক্রমটি হবে হচ্ছে 1/3, -1/5, 1/7, ... আমরা লিখতে পারবো। n-তম পদও লিখতে পারো, -1 এর উপর পাওয়ার n-1 ইন্টু n/2n+1। এভাবে কমা দিয়ে লাস্ট পদ পর্যন্ত লিখতে পারো অনুক্রমটি। এই পদটি না লিখলেও হবে, এ পর্যন্ত লিখলেও হবে। আশা করি তোমরা এভাবে পরের অঙ্কগুলো করতে পারবে। এখন তোমাদের যে কাজ আছে তা হচ্ছে বিভিন্ন প্রকার অনুক্রমের সংজ্ঞা তোমাদের দেয়া আছে।
এটা তোমাদের জানতে হবে। 33 পৃষ্ঠা 34 পৃষ্ঠা এগুলো দেওয়া আছে যে বিভিন্ন প্রকার অনুক্রম। তো অনুক্রম বিভিন্ন রকমের হয়। আমরা প্রথমে পদের উপর ভিত্তি করে দুই ধরনের হয়। তোমাদের বইয়ে দেয়া আছে 34 পৃষ্ঠায় অনুক্রম। প্রথম পার্ট হলো দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সসীম সসীম আর একটা হচ্ছে অসীম অসীম। এটা পদ সংখ্যার উপর। সসীম হলো যে পদটা নির্দিষ্টভাবে গণনা করা যায়, যে পদটা যে সসীম অনুক্রমে পদ কাউন্টেবল, নির্দিষ্ট কাউন্ট করা যায়, পদ সংখ্যা নির্দিষ্ট গণনা করা যায়, সেটা হলো সসীম। এই সসীম অনুক্রম আবার দুই ধরনের, একটা হচ্ছে সমান্তর বা অ্যারিথমেটিক সমান্তর, আর একটা জিওমেট্রিক অর্থাৎ গুণোত্তর 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 অনুক্রম। গুণোত্তর অনুক্রম, একটা সমান্তর গুণোত্তর। এটা হচ্ছে সমান্তর সমান্তর আর এটা হচ্ছে গুণোত্তর গুণোত্তর। তো সমান্তর গুণোত্তর সমান্তর গুণোত্তর, এটা হচ্ছে অ্যারিথমেটিক আর জিওমেট্রিক, অ্যারিথমেটিক আর জিওমেট্রিক। এই ভাগে ভাগ করা হচ্ছে। অনুক্রমটা দুটো সসীম অসীম। সসীম ও সমান্তর গুণোত্তর হয়, অসীম ও সমান্তর গুণোত্তর হয়। সসীম হলো যেগুলো নির্দিষ্ট, মনে করো 2,2,2 অথবা 2, 4, 6, 8, 10 পদ পর্যন্ত এরকম বললো, তাহলে এগুলো নির্দিষ্ট। আর যখন সসীম হবে না তখন 2, 4, 6 ডট 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 থাকবে, লাস্ট পদটা দেওয়া থাকবে না, সেটা হলো সসীম। আর যেটা লাস্ট পদ দেওয়া থাকবে সেটা যেটা লাস্ট পদ দেওয়া থাকবে না, আমি ভুল বলছি, সেটা হবে অসীম। আর যেটা লাস্ট পদ দেওয়া থাকবে সেটা হচ্ছে সসীম অনুক্রম। সসীম অনুক্রম আর অসীম অনুক্রম দুই ভাগে ভাগ করা হয়েছে। তোমাদের 34 পৃষ্ঠায় অনেকগুলো কাজ দেওয়া হয়েছে, সসীম অনুক্রম আর অসীম অনুক্রম দেওয়া আছে সুন্দর করে, তোমাদেরকে করতে হবে। এরপর তোমাদের দেওয়া আছে 34 পৃষ্ঠায় মাথা খাটাও। এই মাথা খাটাও এই মাথা খাটাওটা দেওয়া আছে যে 1 নম্বর 1 - 1, 2, 5, 8 মাইনাস ডট ডট এরকম গ্যাপ দেওয়া আছে, গ্যাপগুলো ফিল আপ করতে হবে এই মাথা খাটায়। এটা খুবই সহজ একটা কাজ। দেখো পদ পার্থক্য, দ্বিতীয় থেকে প্রথম পদটা বিয়োগ করে দাও, তাহলে 2 মাইনাসে প্লাস 1 সমান 3 হচ্ছে। আবার তৃতীয় থেকে দ্বিতীয় পদ বিয়োগ করে দাও, 3 হচ্ছে। আবার চতুর্থ থেকে তৃতীয় পদ বিয়োগ করে দাও, 3 হচ্ছে, অর্থাৎ 3 করে বাড়তেছে। এরকম যদি হয় তাহলে এটা সমান্তর অনুক্রম। এই সমান্তর অনুক্রম আমরা দেখব, সমান্তর অনুক্রম 3 করে বাড়তেছে। তোমাকে পদ নির্ণয় করতে বলছে আরো 3টি পদ, তাহলে 8, 3, 11, 11, 3 হচ্ছে হলো 14, 14 আর 3 17, এ পর্যন্ত করে রাখলেই হবে। আর 2 নম্বর অঙ্কটা দিয়ে দিছে, বলছে 3.4, 4.5, 5.6, সরি হ্যাঁ এটাই আছে 3.4, 4.5, 5.6 এরকম করে দেওয়া আছে। দিয়ে বলছে যে পরবর্তী 3টি পদ কি হবে। তোমাদেরকে এখন এটা বিয়োগ করতে হবে, 4.5 বিয়োগ 3.4, এটা বিয়োগ করলে 1.1 হবে। আবার 5.6 বিয়োগ 4.5 বিয়োগ করলেও হবে 1.1। তাহলে এর সাথে 1.1 যোগ করতে হবে, তাহলে 5টা হয়ে যাবে 6 আর 6টা হয়ে যাবে 7। আবার এর সাথে এক যোগ হলে 6টা হয়ে যাবে 7 আর 7টা হয়ে যাবে 8। এর সাথে এক যোগ করলে হবে 7টা হয়ে যাবে 8 আর 8টা হয়ে যাবে 9। এরকম করে আমাদের পরবর্তী 3টি পদ নির্ণয় করতে বলছে। এরপর আমাদের আসতেছে সমান্তর অনুক্রম। আচ্ছা, আমরা এখন সমান্তর অনুক্রম কি তা জানবো এবং এই ভিডিওতে আমি পরবর্তী সেশনে আলোচনা করব। তোমরা এই ঘটনা এ পর্যন্তই থাকলো। পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী অভিজ্ঞতা এবং অধ্যায়গুলো আলোচনা করব। তোমরা ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখতে থাকো, ইনশাআল্লাহ তোমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে।